ঠাকুর, জগৎ জননী মাতা শান্তি মাতা দেবী, পতিত পাবন মহাকাল মাহেশ্বর বাবা গুরুচাঁদ ঠাকুর, জগৎ লক্ষ্মী সত্যভামা দেবী ঠাকুরানী, জগৎ কল্যাণ বাবা প্রমোদরঞ্জন ঠাকুর, পরম শ্রদ্ধেয় বড় মা বিনাপানি দেবী ঠাকুরানী, শ্রদ্ধেয় কপিল কৃষ্ণ ঠাকুর, মতুয়া মহাসংঘের সাংঘাতিক ভক্তি মমতা পাল্লা ঠাকুরানী, সবার প্রাতঃস্মরণে আমি সহস্র প্রণাম জ্ঞাপন করছি। আজ শ্রীধাম আস্তিতে আমাদের যুব ভাইদের প্রচেষ্টায় একটা সুন্দর সভার আয়োজন, সুন্দর অভিনন্দন সভার আয়োজন করেছেন। এই সভার সভাধ্যক্ষ শ্রদ্ধেয় যোগ গোসাই মহাশয়। এই সভায় অতিথি স্বরূপ উপস্থিত আছেন ভাই বিজু বিশ্বাস মহাশয়, ভাই প্রমোদরঞ্জন মণ্ডল মহাশয়, এবং এই সভায় সৎকার প্রাপ্ত বা অভিনন্দনের প্রাপ্ত হয়েছেন যারা যুব ভাইদের আশীর্বাদ বর্ষণ করলেন। শ্রদ্ধেয় শ্রী উপনন্দ বালা স্যার, শ্রদ্ধেয় নির্মলানন্দ হালদার মহাশয়, মতুয়া মহাসংঘ রাজ্য সমিতির কোষাধ্যক্ষ, শ্রদ্ধেয় প্রকাশ মিস্ত্রি মহাশয়, ঠাকুরের অন্যতম ভক্ত, শ্রদ্ধেয় ঠাকুরের ভক্ত শ্রদ্ধেয় শ্রী দুলাল গোসাই, মতুয়া ধর্ম প্রচারক, শ্রদ্ধেয় শ্রী আমার বন্ধু এবং মহারাষ্ট্র রাজ্যের আদর্শ শিক্ষাপ্রাপ্ত শিক্ষক, সেবানিবৃত্ত শিক্ষক রতিকান্ত মণ্ডল মহাশয়, শ্রদ্ধেয় দাদা আমার নির্মলেন্দু বিশ্বাস মহাশয়, এবং এই মন্দির শ্রীধামের পূজারী শ্রী ভাগ্যদেব গোসাই, এবং এই সভার আয়োজক হিসেবে আছেন আমাদের শ্রী গোবিন্দ মণ্ডল মহাশয়, শ্রী রাজেন মণ্ডল মহাশয়, শ্রী আমাদের সুজয় বছর মহারাষ্ট্র সরকারের আদর্শ শিক্ষকপ্রাপ্ত শিক্ষক। কিছুদিন পূর্বে 3 মাস আগে মা আমাদের সংঘাধিপতি ওনাকে এখানেই প্রথমে ওনাকে সৎকার করেছিলেন, এবং এই আয়োজক কমিটিতে যুব ভাই হিসেবে আছেন মাখন ভক্ত, অনুপ বিশ্বাস, দেবাশিস শিকদার, আমাদের গণেশ মিস্ত্রি, মতুয়া মহাসংঘের সঞ্চালক তুষার, সঞ্জীব, এবং সমস্ত বিভিন্ন গ্রাম থেকে আগত মতুয়া ভক্তগণ, সবাইকে আমি আমার মন থেকে শুভেচ্ছা দেই। মতুয়া মহাসংঘের পক্ষ থেকে, শ্রীধাম আস্তির পক্ষ থেকে আয়োজক যুব ভাইদের আমি ভগবান আমাদের পতিত পাবন হরিচাঁদ গুরুচাঁদের ঠাকুরের কাছে প্রার্থনা জানাই এদের যে সুন্দর যে একটা দিশা নির্দেশনা নিয়েছেন পরবর্তীতে শ্রীবৃদ্ধি হোক। শুরুতেই প্রস্তাবনায় আমাদের রাজেন ভাই বলেছেন যে এই মতুয়া ধর্মের যে দিশা দিক বা যারা সেবানিবৃত্ত হয়ে গেলেন এতদিন পরে, এরপরে আমাদেরকে যুব ভাইদের এই ঠাকুরের আদর্শ বা কুটুম্ব নিয়ে কীভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তার দিশা নিশা দেওয়ার জন্য অবশ্যই সবাই যারা এখানে উপস্থিত আছেন সবাইকে ঠাকুর সাক্ষাৎ করে আমি বলছি, আপনারা সবাই এদেরকে মঙ্গল কামনার জন্য সবাই এখানে উপস্থিত আছেন বা করেছেন। কিছু সময় পূর্বে আমাদের বিজু ভাই বলল, সত্যি ঠাকুরের আদর্শ গুরুচাঁদ ঠাকুর কি করে গেলেন বা কি করেছেন বা কী করতে চেয়েছেন, ওনার বুকের হাতটা যেন আমাদের সবার মাথায় পড়ে, তার জন্য আমাদের কী করণীয় সেটা সুন্দরভাবে বললেন। আজকে কত কষ্ট করার দিন নেই,
যা কষ্ট আমাদের ঠাকুর গুরুচাঁদ ঠাকুর করে গেছেন, এরকম বড় সবাই বলতেন ওরা ঠাকুরের আমাদেরকে মূল গ্রন্থ আমরা পাই। গুরুচাঁদ ঠাকুর এরকম সবাই হাত তুলে বলতেন আমাকে কে কে ভিক্ষা দেবে, তারা হাত উঁচু করো, সবাই হাত উঁচু করতো। গুরুচাঁদ ঠাকুর কে ভিক্ষা চাবে? গুরুচাঁদ ঠাকুর হাত ধরে বলতেন আমাকে জমি জমা দিতে হবে না, আমাকে পয়সা করে দিতে হবে না, আমাকে তোমাদের গরু বাছুর দিতে হবে না। এগুলো তো দিয়ে থাকে গুরুজনদের না, যারা গুরুদেব পাশে থাকে, তাই না? কিন্তু উনি বলছে এটা দিতে হবে না, আমি অনুরোধ করছি তোমরা যার যার গ্রামে যাই স্কুল শুরু করো এবং ছেলে মেয়েদের শিক্ষা দাও। আজকে সেই স্টেপেরও আগে চলে গেছি আমরা, আমাদের স্কুল কলেজ তৈরি আছে, আমাদের সব পালকের বাড়িতে এখন টিচার যাচ্ছে যে আমাদের ছাত্র দাও। এই পরিস্থিতির আজকে আছে তো সুজয়? হ্যাঁ, আজকে সেই স্টেপের আগে চলে গেছি, মানে স্কুল তৈরি করা আছে, সব ধরনের ফ্যাসিলিটি আছে। বাকি কি আমরা শুধু ছেলেকে দেব, আমাদের ছেলে মেয়েদের দেব এবং তারা দুটো সুশিক্ষায় শিক্ষিত হয়। শিক্ষিত এবং সুশিক্ষিত দুটো জিনিস আছে। শিক্ষা গ্রহণ করলে শিক্ষিত হয়, সার্টিফিকেট পাওয়া যায়, কিন্তু শিক্ষার অর্থটা যদি তার আচরণে না আসে তবে তাকে সুশিক্ষা বলে না। গুরুচাঁদ ঠাকুর তাই বলছিল যে সুশিক্ষিত হও, মানে তা তোমার বাবা মাকে শ্রদ্ধা করো, তোমার গুরুজনদের শ্রদ্ধা করো, তাদেরকে কোনোদিন ভুলে যাবে না। আজকে দুর্ভাগ্যবশত বলতে হয় যে অনেক জায়গায় আমরা ব্যতিক্রম দেখি, এই ব্যতিক্রমটা না হয়। তো আজকে একটা সুন্দর, যদিও ছোট, কিন্তু সবচেয়ে বড় মনে করছি আমি। কারণ কি, আমি 29 ফেব্রুয়ারি 2024-এ 36 বছর 6 মাস প্রধান শিক্ষকের কার্য করে আমি রিটায়ার্ড হই, এবং সেখানে হয়তো 1000 লোক ছিল, এবং আজকে আমার এটা একটা 7ম শুভেচ্ছা সম্বর্ধন বললে চলে। কিন্তু সবচেয়ে গর্বিত আমি যে এইটাই সবচেয়ে বড়, এবং মন থেকে আমার লোক আমাদেরকে আজকে ভালো বললো, বা আমাদের কাছে আমরা বড়দের কাছে আশীর্বাদ চাইছি এবং ছোটরা আমাদের কাছে আশীর্বাদ চাইছে, এর চেয়ে বড় পাওয়া আমার আর নেই। আমি ঠাকুরের কাছে চিরঋণী থাকবো, আমাদের গোসাই গুরুজনদের কাছে আমি ঋণী থাকবো, এবং ঠাকুরের কাছে আশীর্বাদ চাইবো, প্রার্থনা করবো যে যুবক ভাইদের জন্য শুভ দিন দেয়, যে গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ আছে এই আদর্শটাকে, এই ভাই সুন্দর কথা বলছে, আদর্শ প্রচার করতে বাইরে যাওয়ার কোনো দরকার নেই, গল্লিতে মন্দিরে কোনো সভায় বলার দরকার নেই, নিজে অনুকরণ করো, নিজের পরিবারকে তুমি শুধু ঠাকুরের আদর্শে নাও, ওইটা দেখে তোমার গ্রামের সবাই শিখবে। সবার একটাই সিদ্ধান্ত নেওয়ার দরকার, প্রত্যেক দিন সন্ধ্যার সময় সবাইকে বলতে হবে তুমি 10 মিনিট রান্না বাড়া বন্ধ থাকুক, সব কাজ বন্ধ থাকুক, 10 মিনিট সবাই ঠাকুরের ঘরের সামনে বসো। যেরকম ঠাকুর ঘর আছে কোনো অসুবিধা নেই, ওখানে পাকা ঘর থাকা লাগবে, ওখানে আলাদা বড় করে কোনো ঠাকুরের মূর্তি বসানো থাকবে, কোনো দরকার নেই। যদি কিছু না থাকে মনে মনে বললেও ঠাকুরের প্রার্থনা করুক, সবাই একসঙ্গে বসুক, ছোট ছেলে ছোট মেয়েদের বলুক। এর জন্য কিন্তু আমি আজকে মাস্টার হয়েছি, এর জন্য কিন্তু আমি এই ঠাকুরের জন্য কিন্তু আজকে আমি একটা বড় ব্যবসায়ী হয়েছি, এর জন্যই কিন্তু আমি আজকে একটা বড় সপ্তাহে আসছি। এই জিনিসটা শুধু এদের বলুক, বাচ্চাদের, তারাই বলবে যে হয় ঠাকুরের জন্যই সব হয়েছে, এই ঠাকুরই সব। এই ঠাকুরের জন্য রোজ আমার সবার কাছে অনুরোধ, একসঙ্গে ঠাকুরের কাজে সব দিন কমসে একবার সন্ধ্যার সময় 5 মিনিট বসুন, এবং সবাইকে, যারা বয়স্ক তাদের বৌমাদের, তাদের নাতি বউ, তাদের সবাইকে ডেকে নিন, 10 মিনিটের জন্য সব কাজ বন্ধ থাকবে, প্রার্থনা করবে, আবার যার যার জায়গায় চলে যাবে। এটা একটা দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত যদি না হয়, আদর্শ পড়া বলা প্রচার করা কোনো কাজে লাগবে না, কাজ হবে না। যদি ওই আমার নিচের পিঢ়ি না শুধরায়, তারা যদি না আসে, আজকে দেখেন আমাদেরই ছেলেমেয়েরা, দোষ আমাদের, আমরা শেখাচ্ছি না বা নিয়ে যাই না, বলি না, কোথাও আমরা বলি না চল আজকে হরিসভায় যেতে হবে। হরিসভায় কী হয়, কোথাও তোমরা একটু কীর্তন করো, চা বিস্কুট টিস্কুট খাও, বা আলোচনা খুব কম করি। একটু আলোচনা করার দরকার, কেন আজকে এখানে কিসের জন্য আমাদের ইয়ে হয়েছে। এই গোবিন্দপুরে একটা সমস্যা হয়েছিল আজ থেকে 8 বছর আগে। আমাদের শঙ্করনগরে একটা ছেলে বলছিল মতুয়ারা সরস্বতী পূজা করে না বা সরস্বতীকে মানে না। যাই হোক, আমাকে বলুক, যেভাবে বলুক, কি বড় সমস্যা তৈরি হয়ে গেছিল।
সে সমস্যার সমাধান ঝগড়া করলে তো মিটবে না। আমাদের কাছে পুঁথি পুরাণ সব আছে, সেটাকে বুঝাই দিতে হবে। সেটাকে যখন লাস্টে বলা হলো সন্ধ্যার সময় যে ঠিক আছে ওকে ওকে মারবে, ওর কাছ থেকে কথা নেওয়া লাগবে, ওর কাছে কথা দিয়ে এখান থেকে যেন যায়, তার আগে গোবিন্দপুর ছাড়তে পারবে না, এরকম অনেক কিছু হয়েছিল। সেখানে কি বলা হয়েছিল যে ঠিক আছে বাবা বেশে যদিও বলে থাকে ঠিক আছে, তা আমি বলতে চাই গুরুচাঁদ ঠাকুর বা হরিচাঁদ ঠাকুর এদের জন্ম কবে? 1812 সালে, 1846 সালে গুরুচাঁদ ঠাকুরের। তো এই দুইজনের আগে 1812 হরিচাঁদ ঠাকুর, আর 1818 দুইটা চলবে, বাংলা একটা ইংলিশ। হ্যাঁ, তো তখন এই বলা হয়েছিল এদের আগে এইখানে যারা বয়স্ক লোক আছে, তার ঠাকুর দাদা ঠাকুরমা এরা কেউ পড়াশোনা করছে, নমশূদ্র পণ্ডিত, এই দুই সমাজের লোক বেশি আমাদের এখানে। তো সেখানে কেউ জবাব দেয়নি, বলেন না, যদি না হয় তো তখন তো সরস্বতী মা ছিল। আজকে তো সরস্বতী মার জন্য এই নমশূদ্র পণ্ড ক্ষত্রিয় সবাই নিয়ে তাদের নিয়ে পুজো দেওয়া লাগবে, চাঁদা দেওয়া লাগবে, তারা হাতে ঘড়ি দেয়, সব কিছু করে, তাদের নিয়ে বসায়, ক্যাপ্টেন হয়, স্কুলের প্রতিনিধি হয় না? তো ওই সময় তো কেউ হতে পারিনি। ওই সময় কি সরস্বতী মা ছিল না? ছিল, কিন্তু অধিকার তো পাইনি। সেই অধিকার কে দিয়েছে? গুরুচাঁদ ঠাকুর। যার জন্য বলছি আমরা গুরুচাঁদ ঠাকুরকে আগে মানবো, তারপরে সরস্বতী। মানা না মানা তো পরের কথা। তো সেরকম তো আমাদের কেউ বলিনি। তো কথার উদ্দেশ্য তাই ঝগড়া করতে হবে না, আমাদের কাছে সব যুক্তি প্রমাণ গুরুচাঁদ ঠাকুর রেখে গেছে, শুধু সেটাকে সুস্থভাবে পেশ করার দরকার, পরিচালনা করার দরকার আছে। আজকে সুন্দর একটা কথা বলতো ব্রাহ্মণবাদ নিয়ে। এই ব্রাহ্মণবাদ নিয়ে আমার সঙ্গে ব্রাহ্মণ একটা কমিটি তৈরি হয়েছিল, সে কমিটি আমাদের বন্ধ হয়ে গেছে। আমি বলছি না, আপনার কমিটি তৈরি করলে গুরুতরাই তোমাদের কমিটি হয়েছিল, ব্রাহ্মণদের একটা কমিটি হয়েছে জানো 10 বছর আগে। তো আমি বললাম যে যদি ব্রাহ্মণদের অস্তিত্ব টিকায় রাখতে হয়, আজকে যারা ব্রাহ্মণ আছে, আমারও হয়তো 100 ছাত্র ব্রাহ্মণ আছে, ঠিক আছে, মেট্রিক ফেল ছেলেও সে পুরোহিত্য করছে, আমরা সেখানে অঞ্জলি দিচ্ছি, সে টোলে পড়েনি, সে উচ্চারণ করতে পারে না, সব ব্রাহ্মণ প্রসিদ্ধি চলছে, সেভাবে চলছে। তো এই জিনিস কিন্তু আপনাদের চলবে না যদি টোলে পড়া লোক না হয়, সে যদি সেইভাবে আলোচনা না করে, সেইভাবে তার মানে পাণ্ডিত্য না থাকে, আচরণ না থাকে, তো কিসের ব্রাহ্মণ? আচরণে হবে সে তো ওই শ্রীকৃষ্ণেরই কথা ছিল না, আচরণে হবে, জন্মগত কিছু না আছে না ওদের। তো সেইটা যদি দেখতে হয়, তত উনি বলছে আমাদের আর সে অস্তিত্ব নেই, আজকে আমরা কিষাণ দেওয়ার মতো যাই, পয়সা দিয়ে চলে আসি। হ্যাঁ, তো সেজন্য আমাদের কাছে সব যুক্তি প্রমাণ আছে। ধীরে 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 এই তোমাদের মাধ্যমে সেটা বোঝা যাবে লোকদের। আজকের ব্রাহ্মণ ওখানে পূজা দিয়ে যাবে আর বলবে কি, এই মঙ্গল যার সবাইকে ছিটাই দাও, সবার মঙ্গল হবে। তুমি টেনতে পারো না, হ্যাঁ তুমি ভালো মার্ক পাবো, মাথায় একটা দিয়ে দেবে। তো সে একটু জল কি বাড়িতে নিয়ে যায় ওনার ছেলে মেয়ের জন্য? ব্রাহ্মণ কেন নেয় না? সে পয়সা করে নিয়ে যায়। ওই নিয়ে গেলে ওর ছেলের তো মঙ্গল দরকার, দরকার না, সেটা আমরা বুঝাতে পারছি না। ওইটাই আমাদের প্রচার প্রসার হয়। আমরা যদি আমাদের নিজেদের ভিতরে এইভাবে আলোচনা করি, তাতে ওরা বুঝবে কি হচ্ছে। আমাদের দায় তাদের বলার দরকার নেই, তাদের সংঘর্ষ করার দরকার নেই। সংঘর্ষ এক জায়গায় করতে হবে। গুরুচাঁদ ঠাকুর যেটা বলে গেছে, দুটো জিনিস, যার দল নাই তার বল নাই, দল নিয়ে থাকো এবং ছেলে মেয়েদেরকে শিক্ষা দাও, আর কিছু করতে হবে না। আমাদের সুজয় বাসার একটা বলো সত্যি কথা, পয়সা ভাগাভাগি হয়ে যাবে, জমি ভাগ হয়ে যাবে। আজকে 17 বছর ধরে আমি তন্টা মুক্তির অধ্যক্ষ, সবচেয়ে আমাদের সমস্যা বেশি জমি ভাগ নিয়ে, ঠিক আছে। 2 একর জমি, কেউ 3 একর জমি 3 ভাগ করে, তারপরেও রোজ মারামারি হয়, মিটিং হয়। কিন্তু সত্যি কথা, যদি ওই একটাই জিনিস আছে যে যদি আমরা শিক্ষা বা ভালো জ্ঞান অর্জন করতে পারি, সেটাই আমাদের সবচেয়ে বেশি হবে, সেটাই আমাদের শান্তি হবে, এবং সেটার মাধ্যমে আমরা সেটাকে সুচারুরূপে চালাতে হবে। সেটাকে সীমিত করা যাবে না, সেটাকে আমাদের আচরণে নিতে হবে যে আমরা কি শিখলাম, আমরা সেটাকে দিচ্ছি কিনা লোকদের। ভুল বোঝাবুঝি থাকতে পারে, সব ঠিক হয়ে যাবে। কেউর পরে কেউর কোনো করা হয়নি, কেউ কি কিছু বলা হচ্ছে না, বা সবাই একসঙ্গে আমরা আছি বা থাকবো। যখন আমার ভাই মন মতো একটা সুন্দর প্রতিষ্ঠান তৈরি করছে, গুরুচাঁদ মন্দির, এবং একটা সুন্দর একটা আশ্রম তৈরি করেছে, এবং সেটা যেদিন উদ্বোধন করে ঠিক ঠাকুরের আদর্শ নিয়ে উদ্বোধন করেছে, এবং বাবা মাকে সব আগে
পূজা পার্বণ করে তারপরে ঠাকুর ঘরে যে ঠাকুর প্রতিষ্ঠা করে। এটা আমাদের গুরুচন ঠাকুরের আদর্শ, এইটাই আমাদের স্মরণ করে চলতে হবে। তো সেটা সেই জিনিসটাকে কেন্দ্র করে আজকে আমাদের ভাইরা যে সুন্দর একটা সিস্টেম শুরু করলো, সত্যি এটা খুব স্মরণীয় থাকবে। এবং আমি নিজে ঠাকুরের কাছে বা এই মতুয়া সমাজের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে সত্যি একটা ছোট ঘরের ছেলে হয়ে আমি, যদিও আমার দ্বারা কোনো সমাজের উপকার না হয়, কিন্তু আমি নিজে হয়ে বলতে পারি আমার দ্বারা সমাজের কোনো ক্ষতি মনে আমি জান বুঝে কোথাও করিনি। এবং মতুয়া মহাসংঘের যে ছোট একটা পদে আমাকে এই সমস্ত ভক্তরা রেখেছে, যথাসম্ভব আমি সময় দিতে বা ঠাকুরের যদি কোনো কিছু করার জন্য তো আমার শক্তি বা ভক্তিও আমার নেই, কিন্তু আপনাদের আশীর্বাদে যতদূর পারি আমি সময় দিচ্ছি বা দেব। এবং যুবক ভাইদের যেটা আক্ষেপ, সত্যি এটা কোনো আক্ষেপ না, কিছুই না, আপনারা সবাই ভুলে যাও। এবং আমি অনুরোধ করব আগামী 14 তারিখ, এবং আমি আগামী দিনই সবাইকে একটা নিমন্ত্রণ আমি মতুয়া মহাসংঘকে পাঠাবো। এটা একটা সুন্দর সিস্টেম করেছে, খুব সুন্দর। তার ভিতরে কি হয়ে গেছে, এটা খুব ভালো, এরা ভাবছে যে স্যারকেও একটা সারপ্রাইজ দেবো। সত্যি দিয়েছে, খুব ভালো, কিন্তু অল্প একটু কিছু একটা করতে গেলে ভুল হবে, সেটাকে তখন শুধরাবে না। কিছু না করলে শুধরাবে কোথায়? যে কিছু করে না তার কোনো ভুল নেই, সে থাকে। হ্যাঁ, নির্লজ্জ সদস্য কি বলে না, সেরকম। তো যারা কাজ করে তাদের ভুল হবে এবং তারা সেটা তারপরে শুধরাবে। তো খুব ভালো। মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমি সবার আগে ঠাকুরের কাছে প্রার্থনা জানাই যে এই যে শুভ চিন্তনেরা নিল, এই চিন্তনশীল আগে বাড়ুক এবং এইভাবে ঠাকুরের ধর্ম প্রচার প্রসার হোক। এবং আগামী 14 তারিখ আমি সবাইকে অনুরোধ করব, এই যতটুকু উপস্থিত আছেন সমস্ত যুবক ভাই, আজকের সঞ্চালকদের, যে পরস্পর সবাইকে বলে আগামী 14 তারিখ শুক্রবার আমাদের ঠাকুরের এক শ্রদ্ধেয় যে আমাদের সংঘাধিপতি ছিলেন কপিল কৃষ্ণ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আমরা প্রত্যেক বছর এখানে ঠাকুরের উৎসব বা ধর্ম আলোচনা হয়। তো সেজন্য আমি সবাইকে অনুরোধ করব, সবাই সব ধরনের দ্বিধাবন্ধ সবাই বলে, সবাইকে এক গ্রামের থেকে বা একজন আর 10 জন 15 জনকে বলে আগামী 14 তারিখ শুক্রবার দিন আমরা 13 তারিখ শুরু করবো। 13 তারিখে রাত্রে আমরা হরিবাসন করবো এবং 14 তারিখ সকালে বা 13 তারিখ রাত্রে 12টার পরে যদি বর্ষা হয়, কাজকর্মের ভিতরে যদি সবাই থাকে, তো ওই ভোর রাত্রে ওটা করে আমরা সমাপ্ত করে যে সকালে যার যার কাজে আপনারা যেতে পারবেন। আমি সবার কাছে অনুরোধ করছি, মতুয়া মহাসংঘ এবং শ্রীরাম আশ্রম থেকে আপনাদের কাছে নিমন্ত্রণ জানাই। আপনারা এই নিমন্ত্রণটা সবাইকে বলবেন। আমিও সবাইকে বা আমাদের হরিভক্তের যে গ্রুপ, কয়টা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সব জায়গায় পাঠিয়ে দেবো। আগামী 14 তারিখ আমি মার সঙ্গে কথা বলছি, মা আসতে পারবেন না, ওইখানে একটা বড় উৎসব উনি করছেন। আর একটা জিনিস আমি আরেকটা যুবা ভাইদের বলে যাচ্ছি, শোনো সুজয়, যে আমাদের মমতা মা আমাদের রাজ্যসভার সদস্য নির্বাচন হয়েছেন। সত্যিকারের লোকসভার সদস্য নির্বাচন হয়ে যায়, রাজ্যসভার সদস্য নির্বাচন তারাই হয়। এক তো তারা উদ্যোগপতি হতে হবে বা বিশাল কোনো বড় জায়গায় আগে পৌঁছাতে হবে, কিন্তু মমতা মা সত্যি বিশাল জায়গায় পৌঁছাই আছে। যে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি, যে মতুয়া মহাসংঘের সর্বশ্রেষ্ঠ, তার মানে সবার উপরেই আছে। যার জন্য আজকের দিনে একটা রাজ্যসভার সদস্য হতে গেলে কমসে কম 200 কোটি টাকা দিতে হয়, 200 কোটি টাকা কমপক্ষে, ছোট বলছি আমি, তাকেই টিকিট দেয় রাজ্যসভার সদস্য হিসেবে। লোকসভা দিয়ে দেয়, পার্টি হিসেবে দিয়ে দিতে পারে, রাজ্যসভা দেয় না। কিন্তু আমাদের মমতা মাকে রাজ্যসভার সদস্য দিয়ে দিয়েছেন। এটা আমাদের মতুয়া ধর্মের জন্য, আজ অব্দি মতুয়া ধর্মের থেকে রাজ্যসভার সদস্য হয়নি, খেয়াল করবেন। কিন্তু যেই পার্টির হোক, পার্টি দরকার নেই, রাজ্যসভার সদস্য করে তো মানে আমাদের ভারতের যে সর্বোচ্চ সভা, দুটো সভা তো, লোকসভা এবং রাজ্যসভা, ও উচ্চসভাটা ওকে বলে, যার জন্য 6 বছরের থাকে, এবং বিধানসভা লোকসভা 5 বছর, ওটা 6 বছরের, ওটা হায়ার অথরিটি বলে বা উচ্চ পদ। যার জন্য মাকে আমরা সবাইকে অভ্যর্থনা করব। তো আমি বলতে চাই, যেদিন মা মহারাষ্ট্রে পদার্পণ করবে ওই দিন মাকে আমরা অভ্যর্থনা জানাবো। বাকি সমাজ দেখুক যে আমাদের মতুয়া সমাজের ভিতর থেকেও, মহারাষ্ট্র থেকেও
খাসদার বা এমপি আসে। তো যুব ভাইদের কাছে আমার এটাই থাকলো, আপিল থাকবে যে আমি বলবো মার সঙ্গে কথা বলে যে আপনি এইভাবে আর ঢুকবেন না, যে আপনি প্রথম আসবেন চন্দ্রপুরে হোক বা আষ্টিতে হোক, আমরা সেখান থেকে একটা র্যালি করে এটা সব মিছিল করে সম্বর্ধনা করব, বাকি সমাজ দেখুক। আমাকে মাকে যদি আষ্টির থেকে নিয়ে আসতে পারি এখানে বা চন্দ্রপুর থেকে নিয়ে যেতে পারি, তো বলবে না মৌসুমাদের তো খাসদার আছে, আমরা তো বুঝতে পারি নাই, এরা তো চিল্লার ঘুরে বেড়ায় করছে, এদের তো খাসদার আছে। তো সেই সন্দেশটা আমরা দেবো। এরকম একটা আমরা হয়তো মা যখন একটা সিদ্ধান্ত পাবো, আমরা মধ্যম মহাসংঘ থেকে বা যুবকদের ডেকে একটা সিদ্ধান্ত নিয়ে ওই সৎকারটা আমরা মানে একটা স্বাগত মিছিল জানাবো যে আমাদেরও শক্তি আছে। গুরুচন্দ্র ঠাকুর বলছে না রাজশক্তি দরকার, তো রাজশক্তি আমার কাছে আজও আছে। এবং পরবর্তীতে আমাদের শান্তনু ঠাকুরের একটা রাজশক্তিতে আবার উনি পুনরায় লোকসভার সদস্য হয়ে গেছে। তো আমাদের শক্তিতে কিছুতে কম নেই, তো সেটাকে আমাদের নিজেদের লোকদের হলেও নিজেদের সম্মান করতে হয়। এবং সেটা যদি সম্মান করি বা মিছিল করি, তখন বাকি সমাজও দেখবে না এদের তো সব আছে, এদের যদি কোনো ডিমান্ড থাকে সেটাকে আমাদের পূরণ করা দরকার। অন্য যারা রাজনীতিবিদ আছে তারা চেষ্টা করবে বা করবে, তো সেই জন্য সেটার জন্য সচেতন থাকবে। এবং সত্যি আজকে যে যত ছোট হোক, ছোটোর থেকেই তো বড় হয়। খুব সুন্দর একটা পরিকল্পনা বা সিদ্ধান্ত এখানে নিল। এখানে আমাদের ক্ষীরোদ গোসাই, আমাদের ভাই কলকাতা থেকে বিজু বিশ্বাস আসছেন, এবং সমস্ত যারা আমাদের ঠাকুরের একনিষ্ঠ ভক্ত, আমাদের প্রকাশ দাদার কথা বলা তো অর্থজনীয়, তুলনা করা যায় না। যিনি আজ থেকে এখানে 20 বছর আগে একটা সাধারণ কোল মাইন্সে চাকরি করে 1,70,000 টাকা নিঃস্বার্থভাবে ঠাকুরকে দিয়ে দিলেন। আজ এখানে 2011 সালে যখন মা আসে এখানে প্রণাম করার পরে বলে জয় প্রকাশের জয়, আর কিছু দরকার নেই। একটা ভক্তকে মা বলে, তার মানে ভক্তই সব। তো এরকম শুভ কাজ আমাদের প্রকাশ দাদার মাধ্যমে হয়েছে, যার মাধ্যমে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এরকম আমাদের অনেক লোক আছে। আমাদের বালাচার, উপরন্ত বালাচার মহারাষ্ট্রে আমাদের প্রমোদরঞ্জন ঠাকুর বিনাপানি মাকে গড়িয়ে আমাদেরকে এই পরিস্থিতি দেখে তারপরে উনি অনেক সিদ্ধান্ত নিয়েছেন যে কপিলকৃষ্ণ ঠাকুরকে পাঠাও বা এখানে আষ্টিতে মন্দির করো, চন্দ্রপুরের মন্দির করো। সেই সিদ্ধান্তই সেরকম কিছু হবে। সেরকম সবার আমাদের প্রচেষ্টা। আমাদের দুলাল গোসাই সত্যি ডিউটি এখন ডিউটি করতে করতে সব উৎসবে যায়। 2টার সময় ডিউটি বন্ধ করে 5টার সময় প্রকাশ দাও গোবিন্দপুরের উৎসবেও অ্যাটেন্ড করে। সত্যি এটা হলো ঠাকুরের ঠাকুরের আশীর্বাদ। এবং আমাদের যেরকম মহারাষ্ট্র মতুয়া সংঘের সহসচিব আদরণীয় আমাদের যে সতীকান্ত মন্ডল স্যার বলেছেন, মানে মানব শক্তি, আত্মবিশ্বাস হওয়ার দরকার। যে আত্মবিশ্বাস এনাদের ভিতরে আছে। আমাদের নির্মলেন্দু হালদার মহাশয় সত্যি সব ধরনের কাজে প্রথমে ওনার সেখানে পৌঁছে যাবে এবং সেখানের কাজের নিয়োজন করা, সে আমাদের মতুয়া মহাসংঘ হোক, বাঙালি উদ্বাস্য সমন্বয় সমিতি হোক বা কোনো সামাজিক সংগঠন হোক, সত্যি খুব কষ্ট করে সব জায়গায় সময় দেয়। এবং বিশেষ করে মতুয়াদের কোনো উৎসব হলে সেখানে উনি অ্যাবসেন্ট নেই বা অ্যাবসেন্ট আছে বা সেখানে উপস্থিত হতে পারেন এরকম আমি দেখিনি। যার জন্য আমাদের সব মহারাষ্ট্র মতুয়া মহাসংঘের তরফ থেকে হোক বা আমাদের যুব ভাইদের যে কোনো কার্যক্রম হোক, আমাদের নির্মলানন্দ হালদার মহাশয় তার সহকুটুম্ব সব জায়গায় উপস্থিত থাকে, সমস্তভাবে সেখানে সহযোগিতা করেন। সেইভাবে আমাদের সমস্ত যুবক ভাইরা এই সমস্ত আমাদের ভক্তদের যে পথ প্রদর্শন করে আগে চলছে, আরও চলবে এবং অদূর ভবিষ্যতে সবাই এই মতুয়া ধর্মের প্রচার এবং প্রসার সর্বপ্রথম আমাদের নিজেদের পরিবার থেকে শুরু করবে এবং আমাদের এই জেলায় হোক, রাজ্যে হোক, দেশে হোক তা আদর্শ প্রস্তাবিত করার জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব। এই যুবক ভাইদের মাধ্যমে আমাদের মতুয়া ধর্মের আদর্শ রাজনৈতিক ক্ষেত্রে হোক বা ব্যবসায়িক ক্ষেত্রে হোক, ধার্মিক ক্ষেত্রে হোক অগ্রগণ্য স্থান অধিকার করবে বা করুক।
এই প্রার্থনা আমি ঠাকুরের কাছে জানাই। এবং আমাকে যে এখানে অভ্যর্থনা করলো, সত্যিই আমি তোমাদেরকে মন ভরে আশীর্বাদ করি, তোমরা দীর্ঘজীবী হও এবং সবাই তোমাদের মা বাবার আশীর্বাদ নিয়ে সবাই তোমাদের পরিবারকে নিয়ে তোমাদের সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে সবাই সুন্দরভাবে জীবনযাপন করো। এবং আজকে আমার সঙ্গে যাদের যাদের এই সেবানিবৃত্ত সৎকার হলো, সবাইকে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার পরবর্তী জীবন দিন যেন সুস্থভাবে যায়, সবাই তাদের পরিবার, তাদের ছেলে মেয়ে নাতি নিয়ে সবাই সুখে সম্পন্ন থাকে, সবাই দীর্ঘায়ু এবং নিরোগী হয়। এই কথা বলে সবাইকে পুনশ্চ আমি ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়ে সবার মঙ্গল হোক, এই কথা বলে আমি আমার দুই কথা সমাপ্ত করছি। জয় হরিচাঁদ।